পুজোর দিন নেহাকে উচিত শিক্ষা দিয়ে এলাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় ক্রিস তো ঘরে এসে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছে। এলা আর গোড়ার সন্দেহ হতেই ওরা ক্রিসের ঘরের সামনে এসে দেখছে ক্রিস কেমন অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। এলা আর গোড়া তো ঘরের মধ্যে ছুটে আসে। গোড়া দেখতে পায় যে ক্রিসের পাশে ঘুমের ওষুধের বোতলটা পড়ে আছে। এলা আর গোড়া তো ওই ঘুমের ওষুধের বোতলটা দেখেই পুরো অবাক হয়ে যায়। ক্রিসকে এবার বারবার করে ডাকছে, বলছে ক্রিস ওঠো তুমি। ক্রিস তো কোনো সাড়া শব্দই করছে না। ঠিক তখনই দেখা যায় সুতপা আর ওয়েসি সেখানে চলে আসে। সুতপা এসেই তো ক্রিসকে দেখে চেল্লামেল্লি করছে, কান্নাকাটি করছে। এরপর দেখা যায় পরের সিনে ক্রিসকে হসপিটালে নিয়ে চলে আসে। বাড়ির সকলে তো হসপিটালের বাইরে দাঁড়িয়ে খুব চিন্তা করছে। গোরা তো সুতপা আর ক্রিসের সাথে করা অন্যায়ের কথাগুলো বারবার করে মনে করছে আর কষ্ট পাচ্ছে। ইলা তখনই গোরার কাছে গিয়ে বলছে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, দেখবেন আপনি। এদিকে মেঘনাও দেখা যায় খুব কান্নাকাটি করছে। দীপ্ত তো মেঘনাকে অনেক করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেঘনা তো একটানে কান্না করেই যাচ্ছে। দেবজিৎ সেন তখন সকলকে বলছে আমি জানতাম এটাই হতে চলেছে। এই অরিন্দম যখনই সমস্ত সত্যিটা সামনে এনেছে তখনই আমি বুঝতে পেরেছি ক্রিস এই ধাক্কাটা সহ্য করতে পারবে না। আমি এই কারণে 25টা বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম যাতে এই সত্যিটা সকলের সামনে না আসে, কিন্তু আমি পারলাম না শেষ পর্যন্ত। আজ আমার জন্য ক্রিসের ভরসা বিশ্বাস সমস্ত কিছু ভেঙে গেল। মেঘনা তখন দেবজিৎ সেনের হাতটা ধরে বলছে বাবা, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার আর দাদা ভাই। আমরা এতগুলো বছর ধরে তোমাকে আর মিমিকে শুধুমাত্র ভুল বুঝে এসেছি। অকারণে তোমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, তাই সম্পূর্ণ দোষ আমাদের। এই বলেই তো মেঘনা কাঁদছে খুব জোরে জোরে। ওরা তখনই বলছে যে আমাদের মধ্যে এতটা বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার জন্য 25টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে। পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা। দেবজিৎ সেন তখন গোরা আর মেঘনাকে বুকে টেনে জড়িয়ে ধরে। দেবজিৎ বলছে যে আমি তোদের কষ্টটা বুঝি। এত ছোট বয়সে নিজের মাকে হারানো, তারপরে আমি আবার অন্য কাউকে বিয়ে করে আনাটা, এটা তোদের কাছে একটা বড় শখ। কেন বিয়ে করেছিলাম সেটাও আমার পক্ষে বলা সম্ভব হয়নি। এতে তোমাদের আমাকে ভুল বোঝাটা স্বাভাবিক একটা জিনিস। এরপর দেখা যায় নার্স ওখানে চলে আসে। নার্স আসতেই গোড়া নার্সকে জিজ্ঞাসা করছে এখন পেশেন্টের কেমন কন্ডিশন। নার্স জানায় যে এখনও বিষক্রিয়া কাটেনি, পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, জ্ঞান না ফিরলে সমস্ত কিছু বলা যাবে না এখন। গোড়া তো এবার খুব চিন্তায় পড়ে গেছে, বলছে যে কিছুক্ষণ পর যদি বাড়ির লোকেরা ফোন করে আমি তাদের কি বলবো, কি জবাব দেবো যে এখনো ঠিক হয়ে ওঠেনি। লা এরপর গোড়াকে বলছে যে আপনি কিছুক্ষণ সময় দিন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। গোড়া তখন বলছে সেই সময়টাই তো আমার কাছে নেই। 25টা বছর ধরে আমি সমস্ত সময় নষ্ট করে ফেলেছি। আপনি এই বাড়িতে কদিন এসেই এত বড় সত্যিটা বের করে ফেললেন, আর আমি 25 বছর ধরে একবারও জানারই চেষ্টা করিনি যে কেন এই ঘটনাগুলো ঘটেছিল। এলা এরপর গোড়াকে বোঝাচ্ছে, বলছে আগে কি হতে পারতো বা হয়নি সেটা ভেবে তো আর এখন কোনো লাভ নেই, তাই না? বর্তমানে সামনে আপনি কি করবেন সেটা নিয়েই ভাবুন। মামুনি এতদিন কতটা অসম্মানিত হয়েছিল, সেই সম্মানটা আপনি তো এবার ফিরিয়ে দিতে পারেন। গোরা তখন এলাকে জানায় যে আমি সমস্ত কিছু এবার ঠিক করে দেব, মামুনির সম্মান মামুনিকে ফিরিয়ে দেব। আমি মামুনি আর ক্রিসের কাছে খুব করে ক্ষমা চাইবো, ওরা আমাকে ক্ষমা করে দেবে তো এলা? ক্রিস আমার ওপর অভিমান করে থাকবে না তো? আমি ওকে অনেক অপমান করেছি, ওকে আমি ক্ষমা করে দিতে বলবো। এই বলেই গোরা খুব জোরে জোরে কাঁদছে এলার সামনে। এলা তখন গোরাকে কথা দেয় ক্রিস ভালো হয়ে যাবে মিস্টার সেন। এরপর গোরা এলাকে জড়িয়ে খুব করে কাঁদছে। ওরা কিছুক্ষণ পর এলাকে বলছে শুধু ক্রিসের কাছেই ক্ষমা চাইলে হবে না, আপনার কাছেও আমাকে ক্ষমা চাইতে হবে। আপনি আজকে জিতে গেছেন, আমি হেরে গেছি। আপনি আজকে প্রমাণ করে দিয়েছেন যে ভালোবাসা একটা স্ক্যাম নয়। আমার বাবা আমার মা দুজন দুজনকে খুব ভালোবাসতো, তাই আজকে বুঝতে পারছি যে ভালোবাসা একটা স্ক্যাম নয়, ভালোবাসা সত্যিই হয়। এলা এরপর গোরাকে বলছে ভালোবাসা সত্যি হলেও কখনো কখনো ভালোবাসার মানুষের সঙ্গে সারা জীবন থাকা হয় না, মিলন হয় না। খুব ভাগ্য করেই সত্যিকারের ভালোবাসা জীবনে পাওয়া যায় মিস্টার সেন। গোরা তখন বলছে আর আমি তো সমস্ত কিছু পেয়েও নিজের দোষে নিজের ভুলে সমস্ত কিছু হারিয়েছি। এরপর এলা ওখান থেকে চলে যায়। গোরা মনে মনে ভাবছে আর বলছে যে আমি যদি এখন এলাকে মেনেও নিতে চাই,
তাহলে সেটা হতে পারে না, কারণ উনি তো অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছেন, আর আমি চাই না ওদের ভালোবাসার পথে কাঁটা হয়ে দাঁড়াতে। অপরদিকে দেখা যায় বিক্রম তো হসপিটালে চলে এসেছে এলার সঙ্গে দেখা করতে। এলাকে জানায় যে আপনাকে একটা ইম্পর্টেন্ট খবর দেওয়ার জন্য আমি এখানে এসেছি। এলা তো বলছে যে আজকের দিনে ইম্পর্টেন্ট খবরটা না দিলে হতো না। তো বিক্রম তখন বলছে যে আজকের এই খবরটা প্রচুর ইম্পর্টেন্ট, আমাকে না দিলে হতোই না। মিস্টার সেন কয়েকদিন আগে আমাকে না জানিয়ে অন্য একজন লয়ারকে দিয়ে কোর্টে আপনাদের ডিভোর্সের তারিখটা এগোনোর অ্যাপিল করেছে। কথাটা শুনেই তো এলার পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায়। বিক্রম এটাও জানায় যে আর সেই অ্যাপিল গ্যারান্টেডও হয়ে গেছে। পরশুদিনই আপনাদের ডিভোর্সের তারিখটা ফাইনাল হয়েছে। এলা এবার দূর থেকে গোড়ার দিকে তাকিয়ে চোখের জল ছলছল করে বেরোচ্ছে, আর মনে মনে বলছে যে আপনার এত তাড়াতাড়ি ডিভোর্স পাওয়ার ইচ্ছা ছিল মিস্টার সেন? তাহলে কি আমার আশঙ্কাই ঠিক, নেহাকে কাছে পেতেই আমার সঙ্গে এত তাড়াতাড়ি ডিভোর্স করার চিন্তা ভাবনা? অপরদিকে দেখা যায় আলিয়া নেহাকে বলছে ভালোবাসার প্রতি যে অবিশ্বাসটা তৈরি হয়েছিল সেটা এখন মুছে গেছে। এর ফল কি হতে পারে তুমি বুঝতে পারছো সুনেহা? নেহা তখন বলছে এর ফলে হবে এটাই যে গোড়া এলার প্রতি দুর্বল হয়ে পড়বে আর এলা হবে মহান। আলিয়া তখন বলছে হবে না, হয়ে গেছে, এবার তো আমার মনে হচ্ছে দাদাভাই ডিভোর্সটাও ক্যান্সেল করে দেবে। নেহা তখন বলছে যে না, এটা হবে না, আমি ওটা কিছুতেই হতে দেব না। আলিয়া তখন বলছে যে সেটা কি করে হবে, আমি তো দেখতে পাচ্ছি যে এই বাড়িতে তোমাকে সাপোর্ট করার মতন আর কেউ নেই আমি ছাড়া। দাদাভাই আর এলারকে আলাদা করবার জন্য আমি ছাড়া তো তোমাকে আর কেউ হেল্প করতে পারবে না। নেহা তখন বলছে লাগুক না, তাও ওদের সম্পর্ক ভাঙতে চাওয়ার লোকও তো এই বাড়িতে কম নেই। ঠিক তখনই সেখানে ঐশী চলে আসে। ঐশী এসেই আলিয়াকে বলছে আমি অনেক দিন আগেই নেহাকে বলে দিয়েছিলাম আদু, ক্রিস, রেমো আর ওই অ্যাডভোকেট মুখার্জি ওরা সবাই মিলে প্ল্যান করে এলা আর গোড়ার মিল করানোর চেষ্টা করছে। ইনফ্যাক্ট জামাইবাবুকে জেলাস ফিল করিয়ে ওদের দুজনকে কাছাকাছি কি করে আনার চেষ্টা করা যায় সেটাই ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আলিয়া তখন বলছে যে তুমি তোমার নিজের ওদের প্ল্যানে নেই কেন ঐশী? আর তুমি তোমার দিদির এগেনস্টে গিয়েই বা আমাদের সঙ্গে প্ল্যান করতে চাইছোই বা কেন? ঐশী তখন রেগে গিয়ে বলছে যে কারণ দিদির প্রতি এই বাড়ির সকলের একচকমই ভালোবাসা দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি। দিদির ভালো মানুষের মুখটা দেখে এই বাড়িতে সবাই গলে যেতে পারে, কিন্তু কিন্তু আমি নই। আমি দিদিকে ছোট্ট থেকে চিনি, যে আমি জানি ও কিরকম মেয়ে। ও আমাকে ঠিক কতটা হিংসে করে আর ও আমাকে কতটা ক্ষতি করতে চায়। আজ যে আমার হাজবেন্ড হাসপাতালে পড়ে আছে সেটাও কার জন্য? ওই এলার জন্য। দরকার ছিল বলো তো পাস্টকে টেনে এনে এটাই প্রমাণ করা যে ক্রিস এই বাড়ির ছেলে নয়? নেহা তো এবার ঐশীর কানে আবারও বিষ ঢালতে শুরু করে, বলছে দোষটা জানো তো সম্পূর্ণ তোমার দিদির। ও চায় এই বাড়ির সমস্ত সম্পত্তি একা ভোগ করতে, কিন্তু তোমার দিদি এটা বুঝতে পারছে না যে ওর মাথার ওপর দিয়ে আসল খেলাটা খেলছি আমি। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় এলা কি নেহার এই চক্রান্তের হাত থেকে বাঁচতে পারবে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।